হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কেমব্রিজ 20 টেস্ট 3 এর প্যাসেজ 1 ফ্রোজেন ফুড হিমায়িত খাবার। সাবহেডিং কে কি বলছে? ইউএস পার্সপেক্টিভ অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি। ফ্রোজেন ফুড মানে হিমায়িত খাবার শিল্পে ডেভেলপমেন্ট নিয়ে আমেরিকার দৃষ্টিকোণ। ঠিক আছে, এবার দেখি কোয়েশ্চনস টাইপ কি আছে। প্রথমে আছে নোট কম্পিটিশন, ওয়ান ওয়ার্ডের নোট কম্পিটিশন, একটা শব্দের বেশি হবে না। আর তারপরে আছে ট্রু ফলস নট গিভেন। ওকে, পজিটিভ দিক হচ্ছে এখানে সবগুলো কোয়েশ্চেনে দেখতেছি স্ট্রং কিওয়ার্ড দেওয়া আছে, তার মানে লোকেশন নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না, সহজেই সঠিক লোকেশনে পৌঁছাতে পারবো। প্রথম কোয়েশ্চেনের লোকেশন কি? 2000 ইয়ার্স এগো আর সাউথ আমেরিকা, এই দুইটা হচ্ছে লোকেশন, সহজেই খুঁজে বের করতে পারবো। তারপরে আছে 1851 ইউএসএ, তাহলে লোকেশন নিয়ে আমাদের প্রবলেম হবে না। এবার প্রথম কোয়েশ্চেন থেকেই সলভ করা শুরু করি। প্রথমে কি বলছে? 2000 ইয়ার্স এগো সাউথ আমেরিকা, 2000 বছর আগে দক্ষিণ আমেরিকায় people conserve the nutritional value of gap using a method of freezing then drying। আচ্ছা, 2000 বছর আগে দক্ষিণ আমেরিকাতে মানুষ কি করত? মানুষ কোনো একটা খাবারের নিউট্রিশনাল ভ্যালু সংরক্ষণ করত, খাবারের পুষ্টিগুণটা সংরক্ষণ করত। তাহলে এখানে উত্তর হবে আমাদের কোনো একটা খাবারের নাম, যে খাবারের পুষ্টিগুণ মানুষ সংরক্ষণ করতো, একটা পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতিটা হচ্ছে ফ্রিজিং দেন ড্রাইং, প্রথমে ফ্রিজিং করে তারপর শুকিয়ে। কিওয়ার্ড দিয়ে আমরা লোকেশন বের করব। প্রথমে 2000 ইয়ার্স এগো আর সাউথ আমেরিকা, এই যে 2000 ইয়ার্স এগো। দেখুন এই জায়গায় একটা বিষয় লক্ষণীয়, যে এখানে সংখ্যায় লিখছে 2000 বছর আর এখানে কথায় লিখছে 2000 বছর। পরীক্ষাতে আমরা অনেক সময় এই ভুলটা করি, সংখ্যায় লেখা দেখি কিন্তু প্যাসেজে এসেও আমরা ওই সংখ্যাটাই খুঁজতে থাকি, এই জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়। জন্য এটা মাথায় রাখতে হবে যে কোনো সালকে সংখ্যায় লেখা থাকলে এটা প্যাসেজে কথায় লিখে দিতে পারে। আচ্ছা, এটা পেয়েছি আমরা, আবার সাউথ আমেরিকা এখানে পেয়েছি, তার মানে উত্তর এই আশেপাশেই থাকবে। South America's Andean mountain had a unique means of conserving potatoes for later consumption। এই যে conserving potatoes for later consumption, পটেটো মানে কি? পটেটো হচ্ছে আলু, তাহলে আলু সংরক্ষণ করার কথা বলছে। দক্ষিণ আমেরিকার আদিয়ান মাউন্টেনের বাসিন্দারা কি করতো? আলু সংরক্ষণের একটা ইউনিক অনন্য পদ্ধতি ব্যবহার করত। দে ফ্রোজ দেম ওভারনাইট, তারা রাতভর এগুলোকে জমাতো। দেন টেম্পার দেম টু স্কুইজ আউট দ্য ময়েশ্চার, তারপর এগুলো থেকে আর্দ্রতা বের করতো এবং ড্রাই দেম ইন সান, রোদে শুকাতো। এটা হচ্ছে এই যে পরের পদ্ধতি, মেথড অফ ফ্রিজিং দেন ড্রাইং। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে পটেটো, এখানে একটাই খাবারের নাম বলছে, এটা হচ্ছে পটেটো। তারপরে 1851 ইউএসএ, এই যে এখানে 1800, এই যে 1851 ইউএস এর কথা তো এখানে বলছে, এই যে নিউ ইয়র্ক বলছে, এর আগে ইউএসএ বলছে। দেখি কোয়েশনে কি বলছে। গ্যাপ ওয়াজ কিপ কুল বাই আইস ডিউরিং ট্রান্সপোর্টেশন ইন স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেন। 1851 সালে ইউএসএ তে বিশেষভাবে তৈরি ট্রেনে বরফ দিয়ে ঠান্ডা রেখে কোন খাবার পরিবহন করা হয়েছিল? আমরা এখন আবারও একটা খাবারের নাম খুঁজবো যেটা স্পেশালি অ্যাডাপ্টেড একটা ট্রেনে পরিবহন করা হয়েছিল বরফ দিয়ে ঠান্ডা রেখে। ইন 1851 railroads, এই যে railroads এর কথা বলতেছে, ফার্স্ট বিগিন পুটিং ব্লকস অফ আইস ইন ইনসুলেটেড রেল কার। এই যে ইনসুলেটেড রেল কার মানে কি? এটা হচ্ছে স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেন। টু সেন্ড বাটার ফ্রম, এই যে টু সেন্ড বাটার ফ্রম অগডেন্সবার্গ নিউ ইয়র্ক টু বোস্টন। আচ্ছা, তাহলে বাটার, এখানে বাটার সেন্ড করা হতো। বাটার কি? বাটার হচ্ছে মাখন, এটা অ্যান্সার হচ্ছে বাটার। প্যাসেজে বলছে যে 1851 সালে রেলপথ ব্যবহার করে প্রথমবারের মতো কি করা হতো? নিউ ইয়র্কের অডেন্সবার্গ থেকে বোস্টনে মাখন পাঠানো হতো। আর কিভাবে পাঠানো হতো? যে ইনসুলেটেড রেলকার ব্যবহার করে। আর ইনসুলেটেড রেলকারের কথা এখানে বলছে স্পেশালি অ্যাডাপ্টেড ট্রেন। তারপরে 1880 অস্ট্রেলিয়া, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখানে 1870 এর কথা বলছে, এখানে নাই। এই যে 1880 এর কথা বলছে, এখানে আবার অস্ট্রেলিয়ার কথা বলছে। ঠিক আছে, কোয়েশ্চেন পড়ি। টু কাইন্ডস অফ গ্যাপ ওয়ার দ্য ফার্স্ট ফ্রোজেন ফুড শিপড টু ইংল্যান্ড। ওকে, 1880 সালে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে প্রথমে দুই ধরনের কি পাঠানো হয়েছিল? দুই ধরনের কি? টু কাইন্ড অফ গ্যাপ ওয়ার ফার্স্ট, প্রথমবারের মতো দুই ধরনের কি পাঠানো হয়েছিল? দেখি আমরা এখানে কি বলে। In 1880 a shipment of Australian beef and mutton was sent। আচ্ছা, দুই ধরনের beef and mutton, এটা তো আমরা দুইটা ধরন পেয়ে গেলাম, beef এবং mutton was sent frozen to England। আচ্ছা দেখুন, এখানে দুই ধরনের কিসের কথা বলছে? বিফ আর মাটন, এই দুইটা। কিন্তু এই দুইটা তো ধরন, এই দুইটা কি আমাদের বের করতে হবে, এই দুইটা কি। এখানে হচ্ছে বিফ মানে কি? বিফ মানে হচ্ছে গরুর মাংস আর মাটন হচ্ছে খাসির মাংস। তাহলে এটা হচ্ছে টু কাইন্ড অফ, মানে দুইটা ধরন। এগুলো কিসের দুইটা ধরন? মাংসের দুইটা ধরন। এই যে এর উপরে বলছে
they could export meat across the oceans. They could export meat. meat মানে কি? meat মানে হচ্ছে মাংস। তাহলে প্রশ্ন বলছে two kinds of beef and mutton, দুইটাই মিটের দুইটা ধরন, মাংসের ধরন। অ্যান্সার হচ্ছে আমাদের মিট। এই জায়গাতে অনেকেই ভুল করবে বা কনফিউজড হয়ে যাবে যে এখানে তো বললো টু কাইন্ড অফ বিফ এন্ড মাটন, এখন বিফ এন্ড মাটন থেকে আমরা কোনটা অ্যান্সার নিব? আনসার তো একটা শব্দের হতে হবে। তাহলে বিফ এবং মাটন দুইটাই কিন্তু মাংস, আর এর উপরে বলে দিছে কুড এক্সপোর্ট মিট অ্যাক্রস দ্য অশেন, এই জন্য অ্যান্সারটা হচ্ছে মিট। তারপরে 1917 ইউএসএ, এটা হচ্ছে কিওয়ার্ড। 1917 কোথায় বের করি? এখানে 1912, এই যে 1917। ওকে, ক্লিয়ারেন্স বার্ডশাই ইন্ট্রোডিউসড ইনোভেশন ইনক্লুডিং গ্যাপ। আচ্ছা, ক্লিয়ারেন্স বার্ডশাই ইন্ট্রোডিউস করছেন নতুন আবিষ্কার। এই আবিষ্কারটা কি? কুইক ফ্রিজিং মেথড সো দ্যাট গ্যাপ ডিড নট স্পয়েল দ্য ফুড। আচ্ছা, উনি কুইক ফ্রিজিং মেথড আবিষ্কার করছেন, এই কারণে কোনো একটা জিনিস খাবার নষ্ট করতে পারে না। তাহলে আমাদের বের করতে হবে কোন জিনিসটা খাবার নষ্ট করতে পারে না ওনার আবিষ্কৃত পদ্ধতির কারণে। কোন জিনিস খাবার নষ্ট করতে পারে না? এখানে ক্লিয়ারেন্স বার্ডশাই, ওনার নামটাও কিন্তু একটা কিওয়ার্ড। দেখি ক্লিয়ারেন্স বার্ডশাই কোথায় বলছে, এই যে এখানে বার্ডশাইয়ের কথা বলছে। আচ্ছা, begin developing mechanical freezer capable of quick freezing food. Berkshire methodically keep inventing better freezing and gradually built a business selling frozen fish from, আচ্ছা একটা জায়গার নাম বলছে, his business was salt and became general food but he stayed with company। এখানে বলেনি, এখানে কিছু বলেনি, এমন কোনো জিনিসের কথা বলেনি যেটার কারণে খাবার নষ্ট হয়। এরপরে কি বলছে দেখি, এখানে আবার বার্ডশাইয়ের কথা বলছে। Berkshire responsible for several key innovation, এই যে ইনোভেশনের কথা বলছে, that made the food industry possible. He developed quick freezing technique, এই যে কুইক ফ্রিজিং টেকনিক, তার মানে আগে বল লোকেশন ছিল, এটা সঠিক লোকেশন। যদিও 1917 সালে এখানে বলছে, কিন্তু বার্কশাই কি আবিষ্কার করছেন? কুইক ফ্রিজিং মেথডটা এখানে এসে বলছে। that reduce the damage that crystal caused, এই যে that reduce the damage that crystal caused, ক্রিস্টালের কারণে যে ড্যামেজটা হতো এটা রিডিউস করে। আর এখানে বলছে কোন জিনিসের জন্য খাবার নষ্ট হতো, ওই জিনিসটা আর খাবার নষ্ট করতে পারে না। তাহলে আগে বলছে খাবার নষ্ট, রিডিউস দ্য ড্যামেজ দ্যাট ক্রিস্টাল কোজড, মানে ক্রিস্টালের কারণে যে ড্যামেজটা হতো এটা রিডিউস করে। তার মানে আমরা বুঝতে পারছি যে ক্রিস্টাল খাবার নষ্ট করে, যেহেতু ক্রিস্টাল খাবার নষ্ট করে তাহলে এইখানে হবে অ্যান্সারটা ক্রিস্টাল। আগে ক্রিস্টাল খাবার নষ্ট করতো, এখন তার কুইক ফ্রিজিং মেথডের কারণে ক্রিস্টাল খাবার নষ্ট করতে পারে না। এর পরের কোশ্চেনে কি বলছে? প্যাকেজিং প্রোডাক্টস উইথ গ্যাপ সো দা প্রোডাক্ট ওয়াজ ভিজিবল। আচ্ছা, প্রোডাক্ট প্যাকেজিং করা হয়েছিল কিসের মাধ্যমে, যেই কারণে প্রোডাক্টটা ভিজিবল ছিল, মানে দেখা যেত। প্রোডাক্ট কিসের মাধ্যমে প্যাকেজিং করার কারণে প্রোডাক্টটা দেখা যেত? দেখি আমরা প্যাকেজিং নিয়ে কোথায় কথা বলে, এই যে এখানে প্যাকেজিং এর কথা বলছে, এখানেও প্যাকেজের কথা বলছে। দেখি, as well as technique of freezing that product in the package it was to be sold in. He also introduced the use of cellophane, the first transparent material for food packaging. এই যে ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ, এই জন্য এটা ভিজিবল। কি ব্যবহার করা হতো এখানে? এটা হচ্ছে হি অলসো ইন্ট্রোডিউস দ্য ইউজ অফ সেলোফেন, তিনি সেলোফেন ব্যবহার করে খাদ্য প্যাকেজিং করতেন, যা ছিল একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল। আর ক্রেতারা কি করতে পারতো এটার মাধ্যমে? এলাও কনজিউমার টু সি দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট, প্রোডাক্টের কোয়ালিটি দেখতে পারতো। তাহলে অ্যান্সার হচ্ছে সেলোফেন। সেলোফেন ব্যবহার করলে কি হয়? প্রোডাক্টটা বাইরে থেকে দেখা যায়। সেলোফেন ব্যবহার করে যখন প্রোডাক্ট প্যাকেজিং করা হয় তখন ওইটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়, কাস্টমাররা দেখতে পারে ভিতরে প্রোডাক্টের মান কিরকম আছে। এটা সেলোফেন হচ্ছে একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল, মানে স্বচ্ছ উপাদান। ঠিক আছে, তারপরে 1940s, 1940s, আর্লি 1940s, এটা হচ্ছে কিওয়ার্ড। এখানে 1930 আছে, এই যে আর্লি 1940s। ওকে, ফ্রোজেন ফুড বিকেম পপুলার বিকজ অফ আ শর্টেজ অফ গ্যাপ। 1940-এর দশকের প্রথম দিকে ইউএসএ তে কোন জিনিসের অভাবের কারণে ফ্রোজেন ফুড পপুলার হয়ে ওঠে, জনপ্রিয় হয়ে ওঠে? দেখি, sales increased in the early 1940s when World War II gave a boost to the frozen food industry because tin was being used for munitions. Munitions মানে কি? munitions হচ্ছে গোলা বারুদ। আচ্ছা, যুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রিতে বুস্ট হয়, মানে ওই শিল্পে গতি আসে। কারণ কি? কারণ টিন ব্যবহার করা হয়েছিল গোলা বারুদ তৈরির জন্য। কেন ফুড ওয়ার রেশনড টু সেভ টিন ফর দ্য ওয়ার এফোর্ট। আচ্ছা, কেন ফুড, কেন জাতীয় যে খাবার আছে এটা
কি করতে টিন বাঁচাতে কেনজাত খাবার রেশনে দেওয়া শুরু হয়েছিল। while frozen foods were abundant and cheap, যেখানে ফ্রোজেন ফুড ছিল, হিমায়িত খাবার ছিল পর্যাপ্ত এবং চিপ মানে অ্যাফোর্ডেবল ছিল, প্রচুর ছিল এবং সস্তাও ছিল। তার মানে এখানে টিন সেভ করার জন্য। আর এখানে জানতে চেয়েছিল ফ্রোজেন ফুড বিকাম পপুলার বিকজ অফ আ শর্টেজ অফ গ্যাপ। শর্টেজ মানে কি? অভাব। কিসের অভাব ছিল? অবশ্যই টিনের অভাব ছিল, কারণ কি টিন গোলাবারুদ তৈরিতে ব্যবহার হচ্ছিল, এই জন্য টিনের অভাব ছিল। আর টিন সেভ করার জন্য তারা ফ্রোজেন ফুড ব্যবহার করতো, ফ্রোজেন ফুডের প্রতি আগ্রহী ছিল। তাহলে অ্যান্সার হচ্ছে টিন। এখানে বলছে সেভ টিন, টু সেভ টিন, টিনকে রক্ষা করার জন্য, টিনকে বাঁচানোর জন্য। কোনো জিনিস কখন বাঁচানো হয়? যখন এই জিনিসটার শর্টেজ থাকে, ঘাটতি থাকে, তখন এটা বাঁচানো হয়। তাহলে অ্যান্সার হচ্ছে টিন, শর্টেজ অফ টিন। তারপরে a large number of homes now had a gap। 1950-এর দশকে অনেক বেশি পরিবারে কোনো একটা জিনিস ছিল। 50-এর দশকে অনেক বেশি বাড়িতে কোনো একটা জিনিস ছিল, মানে বেশিরভাগ বাড়িতে a large number of মানে বেশিরভাগ বাড়িতে কোন জিনিসটা ছিল? ওকে, 1950 এস এখানে বলছে। Finally, by the 1950s, refrigerator technology had developed for enough to make these appliances affordable for the average family। আচ্ছা, এখানে তো রেফ্রিজারেটরের কথা বলে দিছে। তারপরে কি বলছে? By 1953, 33 million US families owned a refrigerator। এখানে সে ক্লিয়ার করছে, প্রথমেই বলে দিছে যে রেফ্রিজারেটর 1950 সালে রেফ্রিজারেটর টেকনোলজি ডেভেলপ ফর এনাফ টু মেক দিস অ্যাপ্লায়েন্স অ্যাফোর্ডেবল ফর দ্য এভারেজ ফ্যামিলি। এভারেজ ফ্যামিলির জন্য এটা অ্যাফোর্ডেবল করার টেকনোলজিটা আবিষ্কার হয়ে গিয়েছিল রেফ্রিজারেটর। আবার বাই 1953 সাল থেকে 33 মিলিয়ন ইউএস ফ্যামিলি ওন্ড আ রেফ্রিজারেটর। 33 মিলিয়ন ইউএস ফ্যামিলি মানে হচ্ছে আ লার্জ নাম্বার অফ হোমস কি ছিল? ওন্ড, রেফ্রিজারেটরের মালিক ছিল। তাহলে অ্যান্সার হচ্ছে রেফ্রিজারেটর। দেখুন এখানে আর্টিকেলও কাজে লাগে, এই যে এখানে আছে হ্যাড আ আর এখানে আছে আ রেফ্রিজারেটর। অ্যান্সার হচ্ছে রেফ্রিজারেটর। ওকে, তারপরে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনটা হচ্ছে এই যে 1800 সাল। 1800 সাল আমরা আগে পড়ে আসছিলাম, তার মানে আরো উপর থেকে আসবে ট্রু ফলস নট গিভেন। বোস্টন শিপ, বোস্টন শিপ হচ্ছে আরেকটা কিওয়ার্ড। আর এখান থেকে কি নেওয়া যায়? টেস্ট অফ ফুড, খাবারের স্বাদ। ক্লিয়ারেন্স বার্ডশাই, আচ্ছা ক্লিয়ারেন্স বার্ডশাইয়ের যেই প্যারাতে ক্লিয়ারেন্স বার্ডশাইয়ের কথা বলছিল, ওইখানে আমরা একটা প্যারাগ্রাফ মনে হয় বাদ রেখে আসছিলাম, ওইটা থেকে কিছু ছিল না। ল্যাবরেটর, শশাংস ফুডস, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড। টিভি ডিনার, আচ্ছা এই যে এখানে দেখুন টিভি ডিনার কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, স্ট্রং কিওয়ার্ড তো তাই সহজেই চুকে পড়ে। তার মানে টিভি ডিনার 11 নম্বর কোয়েশ্চেনের আনসার যেহেতু এই জায়গা থেকে আসবে, তার মানে 10 থাকবে তার উপরে, 9 থাকবে তার উপরে, 8 থাকবে তার উপরে, তার মানে আমাদের আরো উপরে যেতে হবে। আরো উপরে 1800 এস আর বোস্টন শিপ এটা খুঁজতে হবে। এখানে আমরা আছি 1900 সালে, তার মানে 1800, এখানে আছে 1880, আরো উপরে 1870, আরো উপরে যাই, এখান থেকে 1800 সাল শুরু হয়েছে। আচ্ছা এই যে 1800 এস, এখানে ছিল 1800 এস আর এই হচ্ছে 1800 এস, আর্লি 18 এস, আমাদের এখানে ছিল আর্লি 18 এস। ওকে, আমরা সঠিক লোকেশনে আসছি। এবার দেখি the ice transportation business made some Boston ship owner very wealthy in the early 18s। 1800 এর দশকের শুরুতে বরফ পরিবহনের ব্যবসায় বোস্টনের কিছু জাহাজ মালিক অত্যন্ত ধনী করে তুলেছিল। জাহাজ মালিকরা বরফের ব্যবসা করে অনেক বেশি ধনী হয়ে গিয়েছিলেন। আর এরপরেরটা হচ্ছে টেস্ট অফ ফুড। ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নট গিভেন, দুইটাতেই আমরা সবসময় দুইটা থেকে কিওয়ার্ড নিয়ে যাব। ঠিক আছে, আমরা এবার দেখি প্রথমটা, যে বোস্টন শিপের মালিকরা কি অনেক বেশি ধনী হয়ে গিয়েছিল বরফের ব্যবসা করে। এই যে বোস্টনের কথা বলছে। Natural ice remained the main form of refrigeration until late in the 19th century. In the early 18s, ship owner from Boston, USA, had enormous block of Arctic ice stalled all over the Atlantic for the purpose of food preservation. In 1851, railroads first began putting blocks of ice in insulated rail cars to send water from Rosenberg, New York to Boston. আচ্ছা, এখানে বলছে যে ওনারা ব্যবসা করেছিলেন, অনেক বেশি ব্যবসা করেছিলেন, খাদ্য সংরক্ষণের জন্য কি করছেন, আর্টিকের বিশাল বরফগুলো আটলান্টিক দিয়ে টেনে আনছিলেন। আর
টাকা পয়সার কথা কিন্তু বলেনি, ওনারা যে অনেক বড় লোক হয়ে গেছিলেন, ধনী হয়ে গেছিলেন এই কথা বলেনি। তারপরে বলছে কিনা ফাইনালি 1870 অস্ট্রেলিয়ান ইনভেন্টর ফাউন্ড আ ওয়ে টু মেক মেকানিক্যাল, এখানে আবার অস্ট্রেলিয়ার কথা চলে আসছে, অস্ট্রেলিয়া ছিল পরেরটার কিওয়ার্ড, অস্ট্রেলিয়া। তার মানে মনে হচ্ছে যে এটা নট গিভেন হবে। আচ্ছা দেখি পরেরটা, খাবারের টেস্ট নিয়ে কোনো কথা যদি আমরা পেয়ে যাই তাহলে আগেটাকে নট গিভেন দিয়ে দিব। আগেটাতে আমরা এতটুকু পরে বুঝতে পারছি যে এখানে কি কাজ করতো এই কথা বলা হয়েছে, কিন্তু তারা ধনী হয়ে গেছিল কিনা এই কথা বলেনি। ওয়েলথলি শব্দের কোনো সমার্থক শব্দ এখানে পাওয়া যায়নি, যে এখানে বলছিল ওয়েলথলি। আচ্ছা তারপরে ফাইনালি ইন 1870 Australian inventor found a way to make mechanical ice. They used a compressor to force a gas ammonia at first, later to a condenser. The compressed gas কি, এখানে মেকানিক্যাল কথাবার্তা বলতেছে, এখানে কিছু নাই। এরপরে দেখি আমরা, initially this process was invented to keep Australian beef cool even in hot weather, but Australian cattlemen were quick to realize that if they could put this new innovation on a ship, they could export meat across the ocean. In 1880, shipment of Australian beef and mutton was sent frozen to England. While the food frozen this way still palatable, there was some deterioration during the freezing process. Crystal formed within the cell of food, and when the ice expanded, the cell burst. This spoiled the flavor and texture of the food. এই জায়গাতে এসে বলছে ফ্লেভারের কথা, ফুডের এই যে টেস্ট অফ ফুডের কথা স্পয়েল করে, নষ্ট করে। তার মানে আগেরটা নট গিভেন, আগেরটা নিয়ে কোনো তথ্য আমরা পাইনি। আর এখানে কি বলছে, ডিউরিং দ্য ফ্রিজিং প্রসেস, ফ্রিজিং প্রসেসের সময় ক্রিস্টাল ফরমেড উইথিন দ্য সেল অফ দ্য ফুড, ক্রিস্টাল তৈরি হয়, খাবারের কোষের ভিতরে ক্রিস্টাল বরফকণা তৈরি হয়। and when the ice expanded and the cell burst, that spoiled the flavor and texture of the food. যখন বরফ প্রসারিত হয় এবং তখন কি হতো, কোষগুলো ফেটে যেত, সেল ব্রাস্ট করতো। this spoiled the flavor and texture of the food, যা খাবারের স্বাদ এবং গঠন নষ্ট করে ফেলতো। তাহলে এখানে বলছিল it affected the taste of food, হ্যাঁ ফুডের টেস্টে এফেক্ট করতো, স্বাদ নষ্ট করে দিত, তাহলে এটা হচ্ছে ট্রু। তারপরে ক্লিয়ারেন্স বার্সাই, ক্লিয়ারেন্স বার্সাই ট্রাভেল টু ল্যাবরেটরি ইন অর্ডার টু লার্ন হাউ দ্য ইনুইট পিপল ফ্রোজ ফিশ। ক্লিয়ারেন্স বার্সাই ট্রাভেল টু ল্যাবরেটর, ক্লিয়ারেন্স বার্সাই ল্যাবরেটর গিয়েছিলেন ইন অর্ডার টু লার্ন, শেখার জন্য, কি শেখার জন্য, হাউ দ্য ইনুইট পিপল ফ্রোজ ফিশ, ইনুইট পিপলরা, ইনুইটের মানুষরা কিভাবে মাছ সংরক্ষণ করত, এটা শেখার জন্য উনি ল্যাবরেটর গিয়েছিলেন কিনা। আর এরপরেটা হচ্ছে শশাংস ফুড। ঠিক আছে, দেখি তো ক্লিয়ারেন্স বার্সাই কেন ল্যাবরেটর গিয়েছিলেন। এই হচ্ছে ক্লিয়ারেন্স বার্সাইয়ের কথা শুরু হয়েছে এখান থেকে। নেম ক্লিয়ারেন্স বার্সাই, run out of money and went to labrador, এই যে run out of money and went to labrador in Canada to trap and trade furs, না এখানে বিপরীত কথা বলতেছে, এটা হাইলাইট করলাম। এখানে বলতেছে ক্লিয়ারেন্স বার্সাই রান আউট অফ মানি, ক্লিয়ারেন্স বার্সাই কি করেছেন, ওনার অর্থ শেষ হয়ে গিয়েছিল, and went labrador in Canada to trap and trade furs, এবং উনি ট্রেডের জন্য আর শিকারের জন্য ল্যাব্রাডর গিয়েছিলেন। তাহলে উনি ল্যাব্রাডর গিয়েছিলেন ব্যবসা এবং শিকারের জন্য, আর কোয়েশনে বলছে উনি মাছ সংরক্ষণ করা শিখতে গিয়েছিলেন, বিপরীত কথা বলতেছে, এটা ফলস। তারপরে কি বলছে, Swanson's Food invested a great deal of money in the promotion of TV dinner. Swanson's Food কি অনেক বেশি টাকা ব্যয় করেছিল টিভি ডিনারের প্রমোশনের জন্য। Swanson's Food টিভি ডিনারের প্রচারের জন্য কি অনেক বেশি অর্থ ইনভেস্ট করেছিলেন, বিনিয়োগ করেছিলেন। দেখি অনেক বেশি অর্থ বিনিয়োগ করেছিলেন কি না। Swanson's Food কোথায়, এখানে নাই, এখানে তো এই নামটা নাই, এখনো পাইনি। টিভি ডিনারের কোথায়, এখানে আছে। আচ্ছা তাহলে অনেক জায়গায় গ্যাপ রেখে সেইখান থেকেই বলতেছে। টিভি ডিনার যেহেতু এখানে পাইছি, আশেপাশে থাকবে। এই যে ফাংশনস, এই নামটা তার মানে আরো আগেও পাওয়ার কথা এই নাম। এই যে ফাংশনস ফুড। ওকে এবার পুরোটা পড়ি। In 1950s, families were also looking for convenience at mealtime, so that moment was right for the arrival of TV dinner. Swanson Food was a large nationally recognized producer of canned and frozen poultry. আচ্ছা তারা একটা ন্যাশনাল রিকগনাইজড প্রডিউসার ছিল, আচ্ছা পোল্ট্রি আর ক্যান তৈরি করার। In 1954, the company adopted some Versailles freezing technique.
With the help of a clever name, a huge advertising budget, it launched at the first TV dinner. Huge advertising budget. আর কি পড়তে হবে? Huge advertising budget মানে কি? Huge advertising budget হচ্ছে অনেক বেশি, যে এখানে বলছিল প্রমোশনের কথা, প্রমোশন হচ্ছে অ্যাডভার্টাইজ, আর a great deal of money হচ্ছে এই হিউজ বাজেটটা। তাহলে কি করেছিল তারা? বিজ্ঞাপনের জন্য তারা অনেক বেশি বিশাল হিউজ বাজেট ব্যবহার করেছিল, ব্যবহার করে এটা বাজারে আনছে। তাহলে এটা ট্রু। হ্যাঁ, তারা গ্রেট ডিল অফ মানি ইনভেস্ট করেছিল প্রমোশনের জন্য। আর এখানে বলছে হিউজ অ্যাডভার্টাইজিং বাজেট, ইট লঞ্চ এট ফার্স্ট টিভি ডিনার, প্রথম টিভি ডিনার লঞ্চ করেছিল তারা অনেক বেশি অ্যাডভার্টাইজিং বাজেট দিয়ে। তার মানে এটা ট্রু। 12 নম্বরে কি বলছে? Swanson's Food develop a new style of container for the launch of TV dinner. টিভি ডিনার লঞ্চ করার জন্য নতুন স্টাইলের কন্টেইনার ব্যবহার করা হয়েছিল কি না? কন্টেইনার that consisted of frozen turkey, potato and vegetables served in the same segment aluminum tray that used by airlines. এটা আর পড়তে হবে না, এখানে বলছে these consist of frozen turkey, potato and vegetables served in the same segment aluminum tray. সেম সেগমেন্টের অ্যালুমিনিয়াম ট্রের কথা বলছে এখানে। আর that was used by airlines, তাহলে টার্কি, আলু এবং সবজি পরিবেশন করা হতো কি অ্যালুমিনিয়াম ট্রেতে, অ্যালুমিনিয়াম ট্রেতে, সেম অ্যালুমিনিয়াম ট্রেতে, আবার যেটি এয়ারলাইন্সরা আগে ব্যবহার করত। that was used by airlines মানে এয়ারলাইন্সে আগে, এয়ারলাইন্সরা যেটা আগে ব্যবহার করত ওই সেম ওইটাতেই কি করা হতো, পরিবেশন করা হয়। তার মানে নতুন স্টাইলের কন্টেইনার ব্যবহার করা হয়নি, আগের স্টাইলের কন্টেইনারটাই ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হবে ফলস। লাস্ট কোয়েশ্চনে কি বলছে? দ্য ইউএস ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি ইজ কারেন্টলি দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইউএস এর ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি কি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড়? দ্য প্রোডাক্ট, আচ্ছা, সোld 30 billion টিভি ডিনার বলেনি কিছু। By 1959, Americans were spending 2.7 billion annually on frozen food, and $500 million of that was spent on ready-prepared meals such as TV dinner. কিছু বলেনি। Today, the US frozen food industry has a turnover of 67 billion annually. আচ্ছা, 67 billion annually হচ্ছে তাদের turnover, with $26.6 billion of that sold consumer for home consumption. The remaining $40 billion in frozen food sales come through restaurant, cafeteria, hospital, and schools, and that represent a third of the total food service sales. তার মানে তারা যে হিউজ ব্যবসা বাণিজ্য করছে, অনেক টাকা পয়সার বিজনেস করতেছে এই কথা বলতেছে। কিন্তু এইখানে পরিসংখ্যান দিয়েছে যে তারা অনেক বেশি ব্যবসা বাণিজ্য করছে, কত টাকার কোথায় ব্যবসা করছে এগুলো। কিন্তু আমাদের কোয়েশনে জানতে চেয়েছিল যে তারা কি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হিমায়িত খাবার শিল্পের মালিক। কিন্তু এই কথা কোথাও বলেনি। লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এই কথার সাথে কোনো কথা মিল পাওয়া যায় না। ওয়ার্ল্ডের লার্জেস্ট বোঝাতে হলে ওয়ার্ল্ডের অন্য দেশের সাথে কোনো তুলনা করতে হবে বা লার্জেস্টের কোন সিনোনিম ব্যবহার করতে হবে, কিন্তু তার কিছুই করেনি। তার মানে এখানে তারা তারা তাদের দেশেরই তুলনা করেছে, তাদের দেশের পরিসংখ্যান দিয়েছে, কিন্তু বিশ্বের সাথে তুলনা করে দেখায়নি যে এটা বিশ্বের বড় বা ছোট এরকম কিছু। তার মানে এটা নট গিভেন। আমরা অ্যান্সার গুলো একটু চেক করে নিই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আজকের মতো দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।